আচ্ছা, এমন একটা স্কুলের কথা ভাবুন তো, যেখানে প্রধান শিক্ষকের চাকরিটা আসলে একটা স্মেরতেল ফাঁদ। আজ আমরা এমনই এক রহস্যে ঘেরা গল্পের গভীরে যাব। একবার ভাবুন ২৮টা বছর বেকার থাকার পর যদি একটা চাকরি মেলে তাহলে আনন্দটা ঠিক কেমন হতে পারে। কিন্তু সেই চাকরিটাই যদি হয় এমন এক স্কুলে যেখানে আপনার আগে আসা দুজনকেই খুন হতে হয়েছে। আমাদের গল্পের নায়ক ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, আর তার এই একটা সিদ্ধান্তই তাকে এক ভয়ঙ্কর আর অবিশ্বাস্য অভিজ্ঞতার দিকে ঠেলে দিয়েছিল। তো গল্পের শুরুটাই হচ্ছে এই অভিশপ্ত নিয়োগ দিয়ে। একদিকে চাকরি পাওয়ার স্বস্তি আর অন্যদিকে একটা অজানা চেপে বসা ভয়। এই দুটো অনুভূতি নিয়েই আমাদের নায়ক তার নতুন জীবনের দিকে পা বাড়ান। হ্যাঁ, এই পদের ইতিহাসটা ছিল রক্তরঞ্জিত। একজন নয়, ঠিক দুজন। তার আগে যারা এই পদে যোগ দিয়েছিলেন তাদের দুজনকেই খুন হতে হয়েছিল। এত বড় একটা সত্যি জানার পরেও আমাদের নায়ক কিন্তু চাকরিটা নিয়েছিলেন। এটা হয়তো তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি ছিল। তাহলে আসল প্রশ্নটা হলো, ঠিক কি এমন ঘটেছিল বোয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ে? কেন পরপর দুজন প্রধান শিক্ষককে খুন হতে হলো? রহস্যটা আসলে কোথায় লুকিয়েছিল? ওপর থেকে দেখলে গল্পটা খুব সোজা। সবাই জানে আর বিশ্বাসও করে যে স্কুলের দপ্তরি নির্মলই এই খুনগুলো করেছে আর তারপর পালিয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো, এটা ছিল একটা সাজানো গল্প। নির্মল ছিল আসলে একজন বলির পাঠা, যাকে ব্যবহার করে আসল সত্যিটা ধামাচাপা দেয়া হয়েছিল। চলুন এবার আমরা গল্পের সেই পর্যায়ে যাই যেখানে আমাদের নায়ক প্রথমবার স্কুলে পা রাখছেন। কিন্তু তার আগমনটা একেবারেই স্বাভাবিক ছিল না। চারপাশের পরিবেশটা ছিল কেমন যেন অস্বাভাবিক শান্ত, ভুতুড়ে। একটা প্রাইমারি স্কুল মানে কি? বাচ্চাদের হইচই, চিৎকার, চেঁচামেচি, তাই না? কিন্তু বোয়ালদহের এই স্কুলটা ছিল একদম নিস্তব্ধ। মনে হচ্ছিল যেন পুরো স্কুলটাই গভীর ঘুমে তলিয়ে গেছে। এই অস্বাভাবিক নীরবতাটাই ছিল সবচেয়ে ভয়ের। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর স্কুলের ভেতরে পিনপতন নীরবতা। কোনো ছাত্রছাত্রী নেই, অন্য কোনো শিক্ষকও নেই। নায়কের মাথায় প্রথম যে খটকাটা লাগে তা হল স্কুল খোলা, অথচ সবাই গেল কোথায়? এটাই কিন্তু ছিল প্রথম বিপদ সংকেত। আর ঠিক তখনই তার সঙ্গে দেখা হয় রাজেনের, স্কুলের সবচেয়ে পুরনো শিক্ষক। রাজেনের আন্তরিক ব্যবহার দেখে নায়কের মনের ভয়টা অনেকটাই কেটে যায়। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এই আন্তরিকতার পেছনেই একটা ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছে। রাজেন কিন্তু একেবারে পাকা খেলোয়াড়। সে খুব সুন্দর করে নিজের জাল বুনতে শুরু করে। নিজেকে স্কুলের সবচেয়ে বিশ্বস্ত আর পুরনো শিক্ষক হিসেবে পরিচয় দেয়। তারপর বলে নতুন হেডমাস্টার পেয়ে সে কি ভীষণ খুশি। বৃষ্টির অজুহাত দিয়ে বলে আজ স্কুল ছুটি, এমনকি থাকার জন্য কোনো ভাড়া ছাড়াই নিজের একটা খালি বাড়ির ব্যবস্থাও করে দেয়। এই অতিরিক্ত উদারতা যে আসলে একটা নিখুঁতভাবে সাজানো ফাঁদ ছিল, তা বোঝার কোনো উপায় ছিল না। আর কি মিষ্টি করে কথাটা বলল দেখুন, এটা আমার সৌভাগ্য। কে ভাবতে পেরেছিল যে এই সৌভাগ্যের আড়ালেই একটা নির্মম হত্যার পরিকল্পনা লুকিয়ে আছে? এতক্ষণ যা শুনছিলেন তা ছিল ঝড়ের আগের শান্তি। এবার গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। সাসপেন্স থেকে গল্পটা হয়ে ওঠে একটা ভয়ঙ্কর থ্রিলার। যে রাতটাকে নায়ক একটা নতুন শুরু ভেবেছিলেন, সেটাই হয়ে উঠতে চলেছিল তার জীবনের শেষ রাত। সবকিছু ঘটে গেল খুব তাড়াতাড়ি, একটার পর একটা। প্রথমে গভীর রাতে দরজায় টোকা, তারপর বাইরে থেকে ভেসে আসে রাজেনের পরিচিত গলা, সাহায্যের জন্য ডাকছে। কিন্তু দরজা খুলতেই দেখা যায় বারান্দা ফাঁকা। ঠিক তখনই অন্ধকার থেকে একটা কান্নার আওয়াজ তাকে বাইরে টেনে আনে। আর যেই না তিনি বাইরে পা রেখেছেন, কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে মাথায় প্রচণ্ড একটা আঘাত। ফাঁদটা সফল হয়েছিল। আহত নায়কের সামনে দাঁড়িয়ে রাজেন তখন তার আসল রূপটা দেখায়। তার প্রতিটি কথাই ছিল তীব্র হিংসা আর হতাশা। সে বলতে থাকে, আমি শুরু থেকে এই স্কুলের সেবা করেছি, প্রধান শিক্ষকের পদটা আমারই প্রাপ্য ছিল। তার ভেতরের সব রাগ যেন বেরিয়ে আসছিল। আমার জায়গায় যাদের পাঠানো হয়েছিল তাদের আমিই মেরেছি, আর এখন তোমার পালা। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। ঠিক যখন রাজেন শেষ মারটা মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে পরিবেশটা হঠাৎ করে বদলে গেল। কোত্থেকে যেন এক অস্বাভাবিক ঝড়ো হাওয়া বইতে শুরু করল, যা এক অতি প্রাকৃত শক্তির আগমনের ইঙ্গিত দিচ্ছিল। এটা হলো গল্পের টার্নিং পয়েন্ট। যখন জাগতিক বিচার ব্যবস্থা ব্যর্থ হয়, তখন হয়তো বিচার করতে কবর থেকেও কেউ ফিরে আসে। এই আত্মা কোনো ভয়ঙ্কর ভূত নয়, বরং ন্যায় বিচারের প্রতীক হয়ে ফিরে এসেছিল। সেই ঝড়ো হাওয়ার মধ্যে একটা ছায়ামূর্তি ভেসে ওঠে। আর সেই ছায়াটা আর কারও নয়, নির্মলের। সেই দপ্তরি যাকে মিথ্যে খুনের দায়ে ফাঁসিয়ে খুন করা হয়েছিল। সে ফিরে এসেছে,
তবে প্রতিশোধ নিতে নয়, বিচার করতে। নির্মলের আত্মা এসে রাজেনের সমস্ত পাপের হিসেব করায় গণ্ডায় বুঝিয়ে দেয়। সে শুধু দুটো খুনই করেনি, রাজেন স্কুলের উন্নয়নের টাকা চুরি করত, মিড ডে মিলের চাল ডালও আত্মসাৎ করত। মানে সে স্কুলটাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। নির্মলের আত্মা রাজেনকে তার যোগ্য শাস্তি দেয়, কিন্তু তাকে মেরে স্কুলের পবিত্র মাটি অপবিত্র করে না। তার জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক অন্য ধরনের পরিণতি। নির্মলের আত্মার নিয়ন্ত্রণে রাজেন যেন সম্মোহিত হয়ে যায়। সে চুপচাপ রাতের অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করে আর একসময় মিলিয়ে যায়। তাকে আর কোনোদিনও কেউ খুঁজে পায়নি। সে যেন এমন এক জগতে হারিয়ে গেল যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই। আমাদের নায়কের এই শেষ কথাগুলো দিয়েই গল্পটা শেষ হয়। এই কথার মধ্যে এক ধরনের শীতল নিশ্চয়তা ছিল, যা বুঝিয়ে দেয় যে নির্মলের বিচার ছিল চূড়ান্ত এবং অখণ্ডনীয়। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন আইন, সমাজ বা কোনো মানবিক ব্যবস্থা একজন অপরাধীকে শাস্তি দিতে ব্যর্থ হয়, তখন কি ন্যায় বিচার পাওয়ার জন্য কোনো অতিপ্রাকৃত শক্তির প্রয়োজন হয়? ব্যাপারটা কিন্তু ভাবনার।